হ্যালো ফ্রেন্ড, স্টক মার্কেট সম্পর্কে নিয়ে আসলাম নতুন একটি পডকাস্ট ভিডিও। আমাদের সঙ্গে রয়েছে মিস্টার ব্রাস। হ্যালো মিস্টার ব্রাস, আমাদের স্টক মার্কেট সম্পর্কে তোমাকে কিছু প্রশ্ন করব। আমাদের দর্শক শ্রোতাদের ভিতরে তুমি উত্তরগুলো তুলে ধরবে। প্রথম প্রশ্ন, আপনি কিভাবে স্টক মার্কেটের সঙ্গে যুক্ত হলেন? দেখুন বন্ধুরা, আমার নাম বিরাজ রায়, আমি শান্তিনগরে থাকি। আর যেভাবে আমার স্টক মার্কেটে শুরু হলো সেটা বলতে গেলে আমার বাবার সূত্র ধরে আমি স্টক মার্কেটে প্রবেশ করি। আমার বাবা স্টক মার্কেটে ইনভেস্ট করতেন, সেই দেখে আমি ছোটোবেলা থেকে স্টক মার্কেটের বিষয়ে জানতে আগ্রহী এবং স্টক মার্কেটে ইনভেস্ট করা আমার শুরু হয়। সেকেন্ড প্রশ্ন, স্টক মার্কেট আসলে কি, এটাতে কিভাবে কাজ করে? দেখুন, স্টক মার্কেট হচ্ছে এমন একটা জিনিস যেটা বুঝতে গেলে একটু সময় লাগবে। তো স্টক মার্কেট, প্রথমে বলেছি স্টক মার্কেট রিস্কি জিনিস। যদি আপনি 5 বছরের ঊর্ধ্বেও করেন বা নিমেও করেন, কিন্তু যদি 5 বছরের ঊর্ধ্বে করেন তখন আপনার রিস্কটা একটু কমে যায়। স্টক মার্কেটের বিনিয়োগটা আপনি দুইভাবে করতে পারবেন, একটা ট্রেডিংয়ের সাহায্যে আর একটা ইনভেস্টমেন্টের সাহায্যে। তো ট্রেডিং একটা বিষয়, ইনভেস্টমেন্ট একটা বিষয়, দুটো বিষয় নিয়ে আমরা স্টক মার্কেটের মধ্যে প্রবেশ করে ইনভেস্ট করতে পারি। বলছি 5 বছর ঊর্ধ্বে, এই ব্যাপারটা কি? দেখুন, আপনি যে ব্যাপারটা বললেন 5 বছর, এটা একদম বাস্তব কথা যে 5 বছরই কেন, 2 বছর না কেন, 3 বছর না কেন। দেখুন, 5 বছর এরকম একটা সময় যে বিনিয়োগের সময়টা আপনার অনেকটা লং টাইমের হয়ে যাচ্ছে। তো আপনি যদি আজকে 1 বছরের মাথায় একটা এসআইপি করেন বা ইনভেস্টমেন্ট করেন, সেই জিনিসটা কিন্তু আপনার অভিজ্ঞতারও বাইরে, প্লাস বাস্তবের সময়েরও আপনার অনেকটা কম হয়ে যাচ্ছে। যদি আপনি 5 বছরের লং টাইমের জন্য, যেটা আমরা 5 বছরের মিনিমাম লং টাইমে আমরা ধরে থাকি, 5 বছরের জন্য আমরা যদি করি তাহলে সেখানে রিস্কটা কম হয়ে যায়। এটা বলবো না যে রিস্ক হয় না, স্টক মার্কেটে রিস্কটা কম হয়ে যায়। আমাদের তৃতীয় প্রশ্ন, স্টক বাজার ও বিনিয়োগের মধ্যে তফাৎ কি? দেখো, শেয়ার মার্কেট এমন একটা সংস্থা যার মাধ্যমে আমরা অনেক টাকা বিনিয়োগ করতে পারি। আর ইনভেস্টমেন্ট, যেটা আপনি যে কথাটা বললেন, ইনভেস্টমেন্ট একটা জিনিস, বিনিয়োগ, হ্যাঁ, ইনভেস্টমেন্ট একটা জিনিস যেটা আপনার মাধ্যমে হচ্ছে। এবার আপনি ওটা দুই রকমভাবে করতে পারবেন। আমি ফার্স্টেই আপনাকে বলেছি, প্রথম বিনিয়োগটা আপনি মান্থলি, যেটা এসআইপির মাধ্যমে করতে পারবেন। দ্বিতীয় বিনিয়োগটা আপনি ট্রেডিংয়ের মাধ্যমে করতে পারবেন। আর 3 নম্বরটা যেটা আপনার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, যেটা আপনি একবারে করে রাখলেন ভবিষ্যতের জন্য, যাকে আপনি এফডিও বলতে পারেন। আমাদের চতুর্থ প্রশ্ন, একজন নতুন বিনিয়োগকারী কোথা থেকে শুরু করবে? দেখুন, একটা বিনিয়োগকারী যার নিউ বিনিয়োগকারী যার শুরু করার অনেক পদ্ধতি আছে। এবার বেসিকটা আপনার জানা দরকার, কোনো বইয়ের মাধ্যমে, কোনো আপনার অনলাইনের মাধ্যমে। এবার সেই জিনিসটা আপনার দেখতে হবে যে আপনি কোন স্টক মার্কেটে, বললাম না দুটো বিষয় আছে, আপনাকে প্রথমে ভাবতে হবে যে আপনি কোন দিকে বিনিয়োগ করবেন। একটা, আপনি স্টক মার্কেটে ট্রেডিং করে বিনিয়োগ করতে পারেন। একটা ইনভেস্টমেন্ট করে, যেটা কোনো মিউচুয়াল ফান্ড বা কোনো ইটিএফ বা এই বিনিয়োগ আপনি করতে পারবেন। এবার আপনারটা দেখতে হবে যে আপনি স্টক মার্কেটে ট্রেডিং করবেন নাকি ইনভেস্টমেন্ট করবেন। এই জিনিসটার ওপরে বেস করে তখন আমরা বা কোনো ডিসিশন নেওয়া আসে যে আপনি এইভাবে আপনি বিনিয়োগ করতে চান। আমাদের পঞ্চম প্রশ্ন, আপনি কোন ধরনের স্টক মার্কেটে বিনিয়োগ করতে পছন্দ করেন? দেখুন, আমি মনে করি স্টক মার্কেটে ইনভেস্ট করার আগে ওর বিষয়ে জেনে নেওয়া ভালো। আমার পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে আমি স্টক মার্কেটে মিউচুয়াল ফান্ডের দিকে একটু বেশিই করি। প্রথম যখন আমি নতুন শুরু করলাম তখন আমি একটা ইটিএফ দিয়ে শুরু করেছিলাম। ইটিএফ যেটা হচ্ছে টাটা গোল্ড ইটিএফ, যেটা 9 টাকা না কত টাকা দাম ছিল আগে, 9 টাকা কত পয়সা। তারপর থেকে আমি যত রিসার্চ করে থাকি, জানতে থাকি, সেই দিকটা এগিয়ে আমি আস্তে আস্তে মিউচুয়াল ফান্ডের দিকে ইনভেস্ট করা শুরু করলাম। মিউচুয়াল ফান্ড বলতে গেলে আপনার এসআইপি বা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, এইভাবে আমি মিউচুয়াল ফান্ডের দিকে এগোলাম। আর এখন আমি যা করছি, মাঝে মধ্যে আমি ট্রেডিংয়ের দিকেও রয়েছি। ট্রেডিংটা বলতে গেলে করা ঠিক না সবার, হিউজ মানি না থাকলে ট্রেডিংয়ের দিকে আসা ঠিক না। 10-20 হাজার টাকার ট্রেডিং হয় না, 40 হাজার টাকারও ট্রেডিং হয় না। ট্রেডিং মিনিমাম 60-70 হাজার টাকা না থাকলে পারে, মিনিমাম যদি 60 থেকে 70 হাজার টাকা না থাকে, ট্রেডিং করা সম্ভবই না কোনো মতে। সে যে করবে তার লসই হবে। আর এটা আমি অনেকজনের সাথে রয়েছি, আমার অনেকজনের সাথে ওঠা বসা। তারা বড় মাপের না হলে বেরো, আমাদের যেসব বন্ধুরা বা যারা 3-4 বছর ধরে করে আসছে, তাদের সঙ্গে যেভাবে আমার অভিজ্ঞতা হয়েছে,
একটা পদ্ধতি আছে, এটা হেজ পদ্ধতি, সেই হেজ পদ্ধতির মাধ্যমেই ট্রেডিংটা করা উচিত। আর আমার ব্যক্তিগত আমি মিউচুয়াল ফান্ডের সম্পর্কে যেটা জানি, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আমি আমার টাকাটা বিনিয়োগ করতে থাকি। আচ্ছা, একটা প্রশ্ন, ট্রেডিং, এসআইপি ও মিউচুয়াল ফান্ড জিনিসগুলো কি, যদি আমাদের দর্শকদের একটু জানাতেন আপনি। একটা ভালো প্রশ্ন, ট্রেডিং কি, এসআইপি কি, আর মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানতে চান। এভাবে আমাদের যারা দর্শক তারাও কিন্তু এসব জিনিসগুলো শুনে আসছে, কেউ কেউ করছে। তো ট্রেডিং আসলে কি, আমি ট্রেডিং নিয়ে এত কেন বলছি, ট্রেডিংটা হচ্ছে ওয়ান ডে ইনভেস্টমেন্টের মতন, ঠিক আছে, বা 2 days। এটা কেন বলি, ট্রেডিং হচ্ছে আজকে কিনতে হবে, আপনার মার্কেট খুলে 9টা 15 আর মার্কেট বন্ধ হয় 3:30। আপনার 9টা 15 সময় আপনাকে এসে একটা লট বা একটা লটই কিনতে হবে, একটা লট কিনতে হবে। যদি আপনি নিফটি 50 বা সেন্সেক্স বা ব্যাঙ্ক নিফটি, মিড ক্যাপ নিফটি যেগুলো হয় আর কি, এগুলোর মাধ্যমে যদি আপনি মানে ট্রেডিং করে যান, 9টা 15-তে এসে নিয়ে আপনাকে এক লট কিনতে হবে মিনিমাম, করার পরে 3:30-এর আগে আপনাকে বিক্রি করতে হবে। যদি 3:30-এর আগে আপনি বিক্রি না করতে পারেন, অটোমেটিকলি যে কোনো ব্রোকার হাউস ওটাকে নিজেরাই মানে এক্সিকিউট করে দেবে। এক্সিকিউট করার পরে কি হবে, ওরা একটু বেশি চার্জ খাবে। এবার আপনি বলতে পারেন এগুলো কিভাবে করবেন। এগুলো করার জন্য তিনটের অনেক কটা ব্রোকার হাউস আছে, কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে 3টে, জিরোধা, এঞ্জেল ওয়ান আর গ্রো অ্যাপ। তো এগুলোর মাধ্যমে আপনি করতে পারেন ট্রেডিং। আচ্ছা, আমার মনে একটা প্রশ্ন এসেছে, এই যে ট্রেডিং মার্কেটে আইডি খোলার জন্য আমাদের কি কি প্রয়োজন, আর এই অ্যাপসটি চালানোর জন্য আমাদের কি হাতের স্মার্টফোন দিয়ে হবে নাকি কম্পিউটার বা ডেস্কটপের প্রয়োজন আছে? দেখো, এই বিষয়ে নিয়ে প্রথমত তোমার 18 বছর হতে হবে, 18+ হলে এবারে তুমি এলিজিবল। ওর জন্য তোমার খুলতে গেলে একটা আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে। তারপরে দেখতে গেলে তোমার সব দিকে যে ক্রাইটেরিয়া আছে ওইগুলো ফুলফিল করতে হবে তোমাকে। ক্রাইটেরিয়া ফুলফিল করার পরে তোমার যে কোনো একটা এএমসি বা কারো মাধ্যমে তোমাকে একটা ঢোকার জন্য পদ বের করতে হবে, স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য একটা পদ বের করতে হবে। অ্যাপ আছে, গ্রো অ্যাপ, এঞ্জেল ওয়ান অ্যাপ, জিরোধা অ্যাপ, আরও অনেক অনেক অ্যাপ আছে। এবার তোমার যে কথাটা বললাম, ট্রেডিং কি ফোনে হবে নাকি বড় ডিসপ্লে লাগবে। যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু এটা ফোনের মাধ্যমেও করতে পারবে, কিন্তু যাদের অভিজ্ঞতা নেই তাদের চার্ট প্যাটার্ন সেগুলো দেখার জন্য একটা বড় স্ক্রিন লাগবে। তো স্ক্রিনের জন্য তোমার যদি ল্যাপটপ অ্যাফোর্ড না করতে পারো তাহলে ট্যাব কিনে নাও। বাস তোমাকে এইটুকুনি প্রথমে তোমার শেখার জন্য বড় চার্ট লাগবে। তুমি একদিনে ছোট ফোনে দিয়ে করলে পারে সেই জিনিসটা অতটা ঠিক হবে না। তার জন্য ফোনে করতে পারে যাদের অভিজ্ঞতা আছে। যাদের অভিজ্ঞতা আছে তারা নিশ্চয়ই ফোনে করতে পারে, কিন্তু যাদের অভিজ্ঞতা নেই তারা এই স্টক মার্কেটে বর্তমান সময়ে ট্রেডিং ফোনের মাধ্যমে করা একটু রিস্ক বলতে পারো। আচ্ছা, এখন যে একটা বিষয় হচ্ছে, যখনই আমরা অনলাইনে ঢুকি বা ফোনে ঢুকি তখনই দেখি কালার ট্রেডিং ব্যাপারটা সবার মুখে শুনতে পাই। এই কালার ট্রেডিং ব্যাপারটা কি? হ্যাঁ, কালার ট্রেডিং, এই কালার ট্রেডিং বলতে গেলে স্ক্যাম, ঠিক আছে। আমি প্রথমে বলবো কালার ট্রেডিং করবেন না। কালার ট্রেডিং করা প্রচণ্ড স্ক্যাম। এই কালার ট্রেডিংয়ের মাধ্যমে কী হয়, আপনাদের কালার চুজ করতে হয় যে কার পরে কোন কালারটা আসবে। ওইখানে লাল, নীল, সবুজ, হলুদ এরকম একটা বল থাকবে, বক্স থাকবে বা কোনো একটা আকৃতি থাকবে। তারপরে আপনাকে চুজ করতে হবে যে এরপরে কোনটা আসবে। সেটা আপনার চুজ করার পরে যদি আপনার কপালে থাকলো তো টাকা, না থাকলে আপনার গেল। এবার তার মধ্যে আমার একটা বন্ধু করতো, তিরাঙ্গা অ্যাপ না কোন অ্যাপ ছিল, তার মাধ্যমেও করতো। আমি নাম জানি না এইসব বিষয় নিয়ে, কিন্তু আমি শুনেছিলাম আমার বন্ধু এটা করতো। কি তিরাঙ্গাই সম্ভবত অ্যাপটার নাম। তো করার পরে ওর যা টাকা ছিল সব ফিনিশ, ওইখানে সব শেষ হয়ে গেছে ওর টাকা। আচ্ছা, তুমি যে বলছো কালার ট্রেডিংটা পুরোপুরি ফেক বা এখানে বিনিয়োগ করলে রিস্ক আছে, কখন কি হবে কোনো ঠিক নেই, তোমাদের যে স্টক মার্কেট রয়েছে ওইখানেও তো টাকা ইনভেস্ট করলে ওইখানেও তো রিস্ক আছে, তো ওটা এটার ভিতর কতটা ডিফারেন্স আছে? দেখো, কালার ট্রেডিং আর আমাদের যে স্টক মার্কেটের ট্রেডিং, তার মধ্যে যে পার্থক্য সেটা তুমি না বুঝলে বা না করলে, না জানকারি নিলে বুঝতে পারবে না। কালার ট্রেডিংটা তোমার পুরোপুরি তোমাকে প্রেডিক্ট করতে হবে, ঠিক আছে, যে হবে কি হবে না, যে তুমি দাও নাহলে হারাও, নেও নাহলে হারাও। এবার স্টক মার্কেটে কি হয়, তোমাকে চার্টের মাধ্যমে প্রেডিক্ট করতে হয়।
চার্ট কি বলছে, আমরা যেরকম মুখের কথা থেকে আমরা বুঝতে পারি যে আপনি এই কথা বলতে যাচ্ছেন, সে এই কথা বলতে যাচ্ছে। এবার স্টক মার্কেটের কথা হচ্ছে চার্ট, তার চার্টের মাধ্যমে তাকে বুঝতে হবে যে সে কোথায় যাবে, আপ হবে নাকি ডাউন হবে। আপ হলে পরে তোমাকে বাই কল করতে হবে, বা যদি পুট হয় তাহলে আপনাকে সেল করতে হবে। এবার বিষয়টা হচ্ছে স্টক মার্কেটে ইনভেস্ট করার আমার মনে হয় না ট্রেডিং করা উচিত সবার। ট্রেডিং কারা করে? যারা যারা বড় বড় ইনস্টিটিউশনাল, যাদের কাছে অনেক ব্যাপক একটা টাকা আছে, যেরকম বলতেই পারি আমরা মুকেশ আম্বানি, বা বলতেই পারি আমাদের কোনো একটা সংস্থা। তারা কি করে? তারা হেজ পদ্ধতিতে ট্রেডিং করে। হেজ পদ্ধতি কি হয়? একই সঙ্গে কল আর একই সঙ্গে পুট, এভাবে একটা মাত্রা থাকে যে এই পরিমাণ পুট আর এই পরিমাণ কল, আমরা নিজেদের মধ্যে একটা সেলের বিষয়টা চলে আসে, একে হেজ পদ্ধতি বলে। তো পুরোটা তো খুলে বলা যাবে না, এরকম করে ওরা। তো তোমরা যদি নিজেরাই ট্রেডিং করো তো সম্ভবত 70% তোমরা লস খাবা নিশ্চিত, কারণ ট্রেডিং করা সবার পক্ষে সহজ হয় না। তো আমি এই পডকাস্টের মধ্যে তোমাকে বলবো যে যারা ট্রেডিং করে তারা নিজেদের পকেট থেকে টাকা খালি করা বাদ দিয়ে তারা কোনো স্টক মার্কেটে যেসব মিউচুয়াল ফান্ড হয় সেই মিউচুয়াল ফান্ডের কাছে টাকা দিয়ে তাদের টাকাটা বাঁচিয়ে রাখা উচিত। আর ভবিষ্যতের জন্য সেই টাকাটা এসআইপি বা ইনভেস্টমেন্ট এফডির মাধ্যমে টাকাটা ইনভেস্ট করা উচিত। স্টক মার্কেটে ট্রেডিং না করাটাই ঠিক বর্তমান সময়। আচ্ছা, তোমার কাছে যেটা এখন বলবো, আমাদের দর্শকদের একটাই প্রশ্ন, এই ট্রেডিং বা স্টক মার্কেট এই ব্যাপারটা আমরা শিখবো কোথা থেকে? কি কালার ট্রেডিং না স্টক মার্কেট? স্টক মার্কেট বা মানে ইন্ডিয়ান স্টক মার্কেটের ট্রেডিংটা আপনি কোথা থেকে শিখবেন? হ্যাঁ, ট্রেডিংটা আমরা কোথা থেকে শিখবো? আপনি নিশ্চয়ই জানেন যে কত ইনস্টিটিউশন টাকা দিয়ে শেখায়, জানেন তো? এভাবে টাকা দিয়ে স্টক মার্কেট যদি ওরাই পারতো তাহলে শেখাতো কেন? ওইখানে তো শিখতে গেলে তো এখন প্রচুর অ্যামাউন্ট চার্জ করে, 60,000, 40,000, 50,000। আমি একটা কথা বলছি, মিনিমাম 80,000 টাকার নিচে আপনি কোথাও স্টক মার্কেট শিখতে পারবেন না। আর যদি তারাও শেখায় তাহলে আপনি নিজে বলুন যে তারা যদি স্টক মার্কেটই শেখায় তারা শেখাবে কিসের জন্য? তারা তো নিজেই পারে। আমি বলি যে স্টক মার্কেটে যদি ট্রেডিং করতেই হয় বা যদি ইনভেস্টমেন্ট করতেই হয়, বই কেনেন, বই কিনে ওইটাকে রিড করে পুরোটা স্টক মার্কেটে আসুন, প্রেডিট করুন, ডিম্যাট অ্যাকাউন্ট দিয়ে প্রেডিট করুন। ডিম্যাট অ্যাকাউন্ট লাগবে না, সেটা আপনি যদি ট্রেডিং ভিউতে প্রেডিক্ট করেন তাহলে ওটা খুব একটা ভালো হয় না। আচ্ছা, ডিমেট অ্যাকাউন্ট, ডিমেট অ্যাকাউন্ট ব্যাপারটা কি? ডিম্যাট অ্যাকাউন্ট তো সেই প্রথমে যেটা বলা হয়েছে যে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে গেলে কোনো একটা অ্যাপ লাগবে, যেরকম গ্রো অ্যাপ, এঞ্জেল ওয়ান অ্যাপ, জিরোদা অ্যাপ, আরও যেসব অ্যাপ আছে তার মাধ্যমে খুলে নিয়ে আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট তৈরি করে তারপরে ব্রোকারের যে চার্ট তার ভিত্তিতে আপনাকে প্রেডিক্ট করতে হবে। এই ডিমেট অ্যাকাউন্টে আমরা ট্রেডিং শিখতে গেলে এখানে কি কোনো টাকা পয়সার প্রয়োজন আছে? দেখুন, এখানে বলতে গেলে ওরা ডিম্যাট অ্যাকাউন্ট যেটা খুলবেন সেখানে অনেক প্ল্যাটফর্ম চার্জ করে, ঠিক আছে? এবার ট্রেডিং করলে বেরো এখানে চার্জ করে, এফএনওতে চার্জ করে। এফএনও আপনি যদি মানে কল কেনেন তাহলেও চার্জ করবে, বিক্রি করে তাহলে চার্জ কাটবে। এফএনওতে প্রায় সবই অ্যাপ চার্জ করে, কিন্তু দেখতে গেলে আপনাকে চার্জ দিয়ে নিয়েই শিখতে হবে। চার্জ ছাড়া এখানে ডিম্যাট হয় না, চার্জ লাগবে আপনার। আমাদের দর্শকদের এটা জানান যে আমরা যে এখানে ট্রেডিং করব, ট্রেডিং করার জন্য আমাদের বেস্ট কিছু অ্যাপ সাজেস্ট যদি করতেন আপনি। আমি নিজে এঞ্জেল ওয়ানে করি, তো নিশ্চয়ই আমি যেটা করি সেটাই। আর তো অনেক অ্যাপস আছে, কিছু অ্যাপ সাজেস্ট করুন। সেটাতে ব্যক্তিগত কোনো অসুবিধা আছে? আমি এঞ্জেল ওয়ানেই করি। আমি বেস্ট অ্যাপস এঞ্জেল ওয়ান, আমার কাছে বেস্ট অ্যাপ এঞ্জেল ওয়ান। সরাসরি পডকাস্টে বললে পরে জিনিসটা অন্যরকম হবে, আমার কাছে যেটা পার্সোনালি ওটা এঞ্জেল ওয়ানে ঠিক আছে। ওকে। আচ্ছা, বাজার যখন পড়ে যায় তখন কিনুন, এই ব্যাপারটাতে আপনি কতটা সম্মত করেন? বাজার যদি পড়াটা স্বাভাবিক। আপনার করোনার সময় যেরকম পড়েছে, তারপরে এই যে যেরকম 2024 সালে যেটা পড়লো, 25 সাল পর্যন্ত যেটা চলছে এই বছরই, তো এইভাবে বাজারটা পড়ে। তো এই সময় ইনভেস্ট করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এই সময় ইনভেস্টমেন্ট করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ কেন বলছি? আপনি গত 2000 সাল থেকে বা 2008 থেকে, 8এও একটা ক্র্যাশ এসছে, মেবি একটা 8এ ক্র্যাশ এসছে, তো 2008 থেকেই দেখুন 2025 পর্যন্ত, তখন আমরা কোথায় ছিলাম, এখন সেন্সে কত মানে কোথায় আছে, আর তখন নিফটি 50 কোথায় ছিল, এখন নিফটি 50 কোথায় রয়েছে।
এবার আপনি বলতে পারেন যে আমরা মানে ক্র্যাশ করলে তখন আমাদের ভয় করবে যে না আমাদের যে পুঁজিটা রয়েছে ইনভেস্টমেন্ট সেটা আমার ভয় করবে। এটা করলে হবে না। স্টক মার্কেটে এসছো, যেটা তোমার টাকা লাগবে না সেটাকে তোমার ইনভেস্ট করতে হবে। আমাকে যদি আজকে 500 টাকা আমার দরকার নেই, সেই টাকা আমি ইনভেস্টমেন্ট করলাম। যে ভাববে যে না আমি এখান থেকে ইনকামটা করব, আমি আজকে 500 টাকা দিলাম, 1000 টাকা দিলাম, 3-4 বছর পরে আমি ভাববো যে না এই টাকা থেকেই আমাকে একটা বড় একটা হ্যাবক কিছু করতে হবে, আমার লাগবে ওটা, তাহলে আপনি ইনভেস্টমেন্ট করবেন না। যেটা আপনার টাকা লাগবে না সেটাকে আপনি ইনভেস্টমেন্ট করবেন। সেটা হতেই পারে আপনার 500 টাকা হোক। আপনার মান্থলি ইনকামের 5% আপনি ইনভেস্টমেন্ট করুন, কোনো অসুবিধা নেই। তাহলে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে না স্টক মার্কেট যখন পড়ে যায় তখন সেই সময় সবাই, আপনি কি আমি কি, সবাই আমাদের টেনশনে থাকে। সবাই আস্তে আস্তে ওদের ডিম্যাট অ্যাকাউন্ট থেকে সব শেয়ার হোক, মিউচুয়াল ফান্ড হাউস হোক, সব সেল করতে থাকে। তার ফলে কী হয়, আরও ডাউন আসে। এবার যে এফআইআই, যেটা ফরেন ইনভেস্টার যারা আছে, তারা তো এইটাই চায় যে আমরা ভয়ে সব মানে বিনিয়োগ আমাদের শেষ হয়ে যাক আর ওরা তখন আসুক আর এসে নিয়ে কম দামে জিনিসগুলো কিনে নিক। এটাই ওদের উদ্দেশ্য আর এটাই হতে থাকে। এবার আপনি দেখতে পারেন যে আপনি যদি টাটা মোটরস দেখুন, আজকের সময় টাটা মোটরস কোথায় রয়েছে, একদম নিম্নে বলতে গেলে ওর হাফ হয়ে গেছে। আগে 1200 ছিল, এখান থেকে হাফ হয়ে গেছে, 1100-1200 ছিল, এখান থেকে হাফ হয়ে গেছে। তাই বলে কেউ পারবে না? সেই হিসাব নিয়ে আপনাকে এগোতে হবে। আর বলা যেতে পারে ওয়ারেন বাফে, যেটা আমার বই আছে, এই বইতে আপনি দেখতে পারবেন কি আছে। এই বইতে ওয়ারেন বাফে বলেছে যত দিন হবে বা যত দিন যাবে লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করা দরকার। মিউচুয়াল ফান্ড কি, এটা কিভাবে কাজ করে? দেখুন, মিউচুয়াল ফান্ড এমন একটা জিনিস যেটা আপনার টাকাকে বলতে পারে নিরাপত্তি রাখবে। হ্যাঁ, স্টক মার্কেটে হতে পারে রিস্ক আছে, কিন্তু মিউচুয়াল ফান্ড হাউসের কাছে যখন আপনার টাকা যাবে তখন তাদের যে এক্সপার্ট বা ম্যানেজার, সেই হিসাবে আপনার টাকাকে নানান কোম্পানিতে বিনিয়োগ করবে। যেরকম আপনি একটা স্টক কিনবেন, তাকে আপনার কেনার সময়ও চার্জ দিতে হবে, বিক্রি করার সময়ও চার্জ দিতে হবে। কিন্তু মিউচুয়াল ফান্ডে কী হয়, আপনাদের একটা যদি 500 টাকা ইনভেস্ট করেন, 500 টাকা কিন্তু অনেক স্টকে ইনভেস্ট হবে। তার মাধ্যমে আপনার হচ্ছে যে কেনা বেচার যে চার্জ সেটা দেওয়া লাগবে না। আর না দেওয়ার কারণে এটাই আপনার প্লাস পয়েন্ট হবে। মিউচুয়াল ফান্ড হাউস আমাদের মতন না, ওরা একটা টিম আছে, সেই টিমের মাধ্যমে ওরা ইনভেস্ট করে, অনেক জায়গায় ইনভেস্ট করে। তার মাধ্যমে আপনি বড় বড় কোম্পানি। এবার একটা প্রশ্ন আছে, এটা আমি কেবল ভাবলাম আপনাকে বলবো। মিউচুয়াল ফান্ড 3 রকমের হয়, একটা স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ। আর যেগুলো আছে ওইগুলো এক্সেপশনাল, ওইগুলো আছে আরও ভালো ভালো। এর থেকে আপনারা এটা এক কাজ করতে পারেন যে লার্জ ক্যাপে বেশি ইনভেস্ট করতে পারেন, কিন্তু যদি স্মল ক্যাপে করেন তাহলে ওটা রিস্ক হবে। স্মল ক্যাপ ও লার্জ ক্যাপ এখানে করলে যে লস লাভের এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা আপনি বলতে পারেন যে স্মল ক্যাপ, যেটাতে আপনি ভারতে যেসব স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ যেসব কোম্পানি আছে সেটাতে আপনি ইনভেস্টমেন্ট করবেন। মিড ক্যাপ আছে, মিড ক্যাপ যেটা আপনার ভারতে যে মিড কোম্পানি, মিড সাইজ কোম্পানি, সেটাতে আপনার টাকা ইনভেস্ট করবে। আর লার্জ ক্যাপ যেটা ভারতের স্থায়ী কোম্পানি, যেটা অনেক বছর ধরে চলে এসছে এবং ভারতের মধ্যে একটা নির্দিষ্ট একটা স্থায়িত্ব বজিয়ে রেখেছে। যেরকম আমরা বলতে পারি লার্জ ক্যাপের মধ্যে HDFC ব্যাংক পড়ছে, লার্জ ক্যাপের মধ্যে আপনার অনেক ভালো ভালো কোম্পানি পড়ছে, যার মাধ্যমে আপনি স্থায়ী যেই তুলনায় আপনার স্মল ক্যাপের রিস্ক। আপনি একটা কথা বলুন, স্মল ক্যাপে যে ইনভেস্ট করবেন তাহলে ওটা তো নিশ্চয়ই ছোটো কোম্পানিতে ইনভেস্ট হবে। হ্যাঁ, ছোট হতে পারে কোম্পানি রেভিনিউ ভালো না আসুক, কোম্পানি ভালো না কাজ করতে পারুক, কিন্তু যেটা লার্জ কোম্পানি সেটা কিন্তু অনেক বছর ধরে স্থায়ী হয়ে আসছে। ঠিক আছে, ও স্মল ক্যাপের স্টেজটা পারিয়েছে, তারপরে মিড ক্যাপে এটা অনুভব করে গেছে, এখন ও লার্জ ক্যাপে দাঁড়িয়েছে। সেখানে আপনার টাকা যদি আপনি ইনভেস্ট করুন তাহলে ভারতের ভালো ভালো স্থায়িত্ব কোম্পানিতে আপনার টাকা যাবে। হ্যাঁ, হতেই পারে। এর মধ্যে একটা কথা আছে যেটা জানা দরকার। ব্যাপারটা হলো আপনি স্মল ক্যাপে যদি 20 বছর ইনভেস্টমেন্ট করেন, সেটা আপনাকে যা রিটার্ন দেবে, যদি লং টাইমের জন্য আপনি লার্জ ক্যাপ ধরুন, সেটা আপনাকে যা ইনভেস্টমেন্টের যে আপনার রেভিনিউ যেটা হবে বা যেটার আপনার টাকাটা দাঁড়াবে, স্মল ক্যাপ আপনার অনেকটা বেশি দেবে রিটার্ন। স্মল কোম্পানি রিস্ক বেশি, রিটার্ন বেশি। মিড ক্যাপ কোম্পানি রিস্কও আপনার মডারেট, আপনার যে রিটার্ন যেটা দেবে সেটা স্মল ক্যাপের থেকে একটু কম দেবে,
মিড ক্যাপের থেকে একটু বেশি দেবে। যেটা লার্জ ক্যাপ কোম্পানি সেটা বছরে 9-10% এরকম রিটার্ন দেবে, যেটা একদম স্থায়ী কোম্পানি যেটা। তো এখানে একটা জিনিস, এসআইপি করলে পুরোটাই যে স্মল ক্যাপ কোম্পানিতে করবে যে না আমার রিটার্নটা বেশি হবে, সেটা করা একদম ভুল হবে। আচ্ছা, আপনার পোর্টফোলিও আপনি কিভাবে ডেকোরেশন করেছেন এটা আপনার দর্শকদের একটু জানাতেন। এবার আমার পোর্টফোলিও ব্যাপারটা যদি আসেন, এটাতে গোল থাকে, ঠিক আছে। গোল মানে কি, একটা বাস্কেট, যে আপনার কি দরকার। আপনার যদি 10 বছর পরে একটা গাড়ি দরকার, আপনার পোর্টফোলিও সেভাবে মেকআপ করবেন। আপনার যদি 20 বছর পরে আপনার যদি রিটায়ারমেন্টের যদি বিষয় থাকে, সেই বিষয় নিয়ে আপনি পোর্টফোলিও ডেকোরেট করবেন, ব্যাপার থাকে। এবার আপনার কি বিষয় নিয়ে দরকার। আমি যদি লং টাইমের জন্য করি তখন দেখুন, লং টাইমের জন্য করতে গেলে আমার সাজেস্ট, যদি আমাকে বলেন যে লং টাইমের জন্য, তাহলে লং টাইমের জন্য সবচেয়ে বেটার হবে পারাক ফ্লেক্সি ক্যাপ। কেন হবে? কারণ ওটার যদি আপনি বিনিয়োগ করেন, ওটা একটা মাল্টি ক্যাপ, না সরি আমি ভুল বললাম কথাটা, ওটা একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ড। ওটা একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ড, যেরকম আপনার টাকাটা অনেকভাবে লার্জ ক্যাপেও আসবে, মিড ক্যাপেও আসবে, স্মল ক্যাপেও কিছু শতাংশ আসবে। আরও যেভাবে ফান্ড ম্যানেজার যেভাবে আপনার টাকাটা ইনভেস্ট করে, সেভাবে আপনার টাকাটা ইনভেস্ট করা হবে। তো এটা হবে আপনার একটা ভালো রাস্তা, যেটাতে রিস্ক আছে। স্টক মার্কেট বলতেই রিস্ক আছে, কিন্তু রিস্কের মাত্রা যেটা হবে একদম নিম্ন। কারণ ফ্লেক্সি ক্যাপ এমন একটা ফান্ড, নির্দিষ্ট কোনো একটা এসে আপনার ইনভেস্ট করে না, লার্জ ক্যাপে করে, মিড ক্যাপে করে, স্মল ক্যাপে করে। আচ্ছা, এখন আমাদের দর্শকদের জন্য আপনি কিছু অ্যাডভাইস দিয়ে যান শর্ট টাইম বা লং টাইম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন, এটা একটা ভালো কথা। যা এবার আপনি শর্ট টাইমের জন্য, আমি দর্শকদের বলছি যে শর্ট টাইমের জন্য কোনো দিনও ইনভেস্টমেন্টে আসবেন না। ওতে আপনার 70% লসই থাকবে, বা আপনার টাকা হ্যাবক একটা পরিমাণ যেটা আপনি আশা করছেন সেরকম হবে না, কোনো দিনও সম্ভব না। আপনার ইনভেস্টমেন্ট হরাইজন যিনি 10 বছরের ওপরে থাকে, তাহলে আপনার সেই টাকাটা আপনি দেখতে পারবেন। এবার ওর জন্য যে মিউচুয়াল ফান্ডগুলো আছে, সবচেয়ে ভালো মিউচুয়াল ফান্ড পারাক ফ্লেক্সি ক্যাপ ফান্ড। তারপরে যেটা আছে, আপনি যদি শর্ট টাইমের জন্য করেন, আপনি যদি হাই রিস্কে যদি করেন, যে আপনার রিস্ক রিটার্ন অনেকটা বেশি হবে, তাহলে আপনি চলে যেতে পারেন বন্ধন যে স্মল ক্যাপ ফান্ড, সেখানে চলে যেতে পারবেন আপনি। ওইখানে আপনার রিটার্নটা প্রচুর হাই আর প্রচুর রিস্কি, কারণ যেহেতু এটা স্মল ক্যাপ ফান্ড। আর যদি আপনি চাচ্ছেন যে আপনার রিস্কটা কম হোক আর টাকাটা সেরকম একটা রিটার্ন আপনি পান, তাহলে তার জন্য আপনি পারাক ফ্লেক্সি আপনার জন্য বেটার হবে। বন্ধুরা, তোমাদের যদি স্টক মার্কেট সম্পর্কে আরও কিছু জানার হয়, তাহলে আমাদের নিচে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। মিরাজ স্যারের কাছ থেকে সব কিছু শুনে নেব। থ্যাংক ইউ মিস্টার মিরাজ, আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন বাই, ফিরবো আবার নতুন একটি পডকাস্ট ভিডিও নিয়ে।